সংবিধানে একত্ববাদ চায় জামায়াত। সরকার রাষ্ট্রপতি মেয়াদ 4 বছরের পক্ষে নয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে। সংখ্যানুপাতিক ভোটের দাবি। সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান কমিশন। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলছি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। প্রধান উপদেষ্টা তাদের যদি প্রত্যাহার হয়ে যায় আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। প্রায় পৌনে 2 ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক। কারিগরি ত্রুটির কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। চরম দুর্ভোগ। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন নাসিব মাহমুদ। বললেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। টিআইএন নেই বলে জমা দেননি আয়কর। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। চোখের জলে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায়। অন্তিম যাত্রায় ভ্যাটিকানে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবের পরিবর্তে একত্ববাদ চায় জামায়াত ইসলামী। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর নয় 5 বছরই রাখার পক্ষে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদে একমত জানিয়ে সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি করেছে জামায়াত। এ সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শনিবার সকালে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা। 10:30টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের, এমনটা উল্লেখ করে আলী রিয়াজ জানান, সংস্কারের সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়। আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে দেশের মানুষ। পরে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে একমত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে। সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের ধীরগতিতেও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান বিএনপির। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে 1 যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি।
এরই ধারাবাহিকতায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি। শনিবার বিকেলে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ের স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পৌনে 2 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। এর আগে বিকেল 5:15টার দিকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে বন্ধ করতে হয় মেট্রো রেল সেবা। তবে ত্রুটি কাটিয়ে সন্ধ্যা 7:45টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্টেশনে স্টেশনে আটকা পড়ায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। টিকিট যিনি দিচ্ছেন উনি বললেন যে মেন লাইনে বৈদ্যুতিক সমস্যা হয়েছে, এই জন্য আর কি মানে দেরি হচ্ছে। আসলে টাইমটা যদি বলতো তাহলে আমরা ওয়েট করতে পারতাম। তারা টাইমও বলতেছে না, বলতেছে কখন আসবে সেটাও বলতে পারতেছে না, এই জন্য আমাদের আর কি একটু দুর্ভোগ হইতেছে আর কি। সবাই সারাদিন অফিস করে বাসায় ফিরতে যাচ্ছে, এই সময় যদি সব অফ থাকে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। এই তো ভোগান্তি আসলে, একটা দেশের এত সর্বোচ্চ এত সুন্দর ট্রান্সপোর্ট যদি এভাবে হঠাৎ করে হয়ে যায়, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না। রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, দীর্ঘ 2 ঘন্টা বন্ধ থাকার পর আবারও চালু হলো মেট্রো রেল। আজ বিকাল 5:10 যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল সেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে স্টেশনে আসা যাত্রীরা। আমাদেরকে যাত্রীরা যেটি জানিয়েছে যে তারা স্টেশনে আসে এবং অনেকে টিকিটও কাটে এবং ট্রেনেও অনেকে উঠে পড়ে, কিন্তু তারপরেই আর কি হঠাৎ করে তাদেরকে জানানো হয় যে একটি কারিগরি ত্রুটির কারণে ট্রেন চলাচল এখন আর স্বাভাবিক হবে না। তাই হচ্ছে তাদেরকে অনেকেই
ট্রেন থেকে নেমে যেতে হয় এবং যারা স্টেশনে যাত্রীরা থাকেন তারাও অনেকে আসলে ফিরে যায় এবং যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছিল তাদেরকে এটা বলা হয় যে তাদেরকে হয়তো রিফান্ড করে দেওয়া হবে এবং অনেকেই আমরা দেখেছি যে অপেক্ষা করেছিল, অনেকেই চলে গিয়েছিল। আমরা যেটা এই যান্ত্রিক গোলযোগের কারণটা আসলে আমরা জানতে চেয়েছিলাম। আমরা ডিটিএমসিএল এর যিনি মেইনটেনেন্সের দায়িত্বে আছেন তাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং কিন্তু আমরা কয়েকবার যোগাযোগ করার পরেও তাকে আসলে ফোনে পাইনি। তবে এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন, যারা কর্মরত আছেন, তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেইন লাইনের বৈদ্যুতিক গোলযোগের কারণে আসলে এই সমস্যাটি তৈরি হয়েছে। তবে ঠিক 7টার ঠিক একটু আগেই টানা 2 ঘন্টা বন্ধ থাকার পর আমরা দেখলাম যে এখন আবারও চালু হয়েছে মেট্রো রেল সেবা এবং শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন, রীতিমতো স্টেশনে ঢুকছেন এবং টিকিটের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে এক বড় সড়ো কিন্তু টিকিটের লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যাত্রীরা যেটা অভিযোগ করেছেন যে আসলে হঠাৎ করে বন্ধ করে যাওয়াতে আসলে তারা কিছুটা বিপাকে পড়েছিলেন, অনেকেই অপেক্ষা করে থাকতে হয়েছিল অনেকক্ষণ এখানে। তবে আবারও মেট্রো রেল চালু হয়, স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে এবং বেশ সুন্দরভাবে আসলে তারা তাদের উদ্দেশ্যে যাচ্ছেন। এই ছিল আমার কাছে মেট্রো স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন থেকে। সন্ধ্যার সময় আরও থাকছে। নির্বিচারে বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক অবৈধ বসত বাড়ি ও স্থাপনা উচ্ছেদ, 4 একর বনভূমি দখলমুক্ত। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট, তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। গরমে অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে, উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে, এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে। প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছি। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, যেমন ক্লাসরুমে যদি আমরা যাই, গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগান জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখার আশ্বাসও দেন উপদেষ্টা। জানান বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ জ্বালানিতে। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত। চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন, যার বিরূপ প্রভাব পড়ছে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে। সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা। দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ
দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে। আপনারা কোনোভাবেই এলএনজিকে উৎসাহিত করবেন না। যদি অর্থের দরকার হয় তাহলে অন্য যে কোনো জায়গা থেকে অর্থ নিয়ে এসে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য অর্থ প্রাধিকার পাওয়া উচিত। দেশে আজ এক গভীর জ্বালানি সুবিচার সংকটের মুখোমুখি। জ্বালানি খাতের দুর্নীতি দূর করা, গণবান্ধব জ্বালানি রূপান্তর নীতির কার্যকারিতা বৃদ্ধি করা, এসবই জনগণ চায়। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের। উপদেষ্টার আশ্বাস, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছে, তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে। এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা। থালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ করে কোথায় বিনিয়োগ বন্ধ হলো, আর বলছি ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? অথচ আমার কাছে তো বেশি দামে নেওয়ার জন্য 600-700 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, বিনিয়োগ বন্ধ হলোটা কোথায়? আমি যদি যে মোর এফিশিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে, তাহলে এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? জ্বালানি উপদেষ্টা জানান, আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইতালির রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর আগে শনিবার সকালে ভ্যাটিকানের লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে তার শেষকৃত্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথা ভেঙে ভ্যাটিকানে নয়, বরং রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস। কাঠের তৈরি কফিন, 14 জন সাদা দস্তানা পরিহিত পালবিয়ার বহন করে সেন্ট পিটার্স বাসিলিকার প্রধান দরজা দিয়ে বের হন। এরপর বাইরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসমুদ্রে পরিণত হয় ভ্যাটিকান সিটি। শেষ বিদায়ে ঢল নামে লাখো মানুষের। কানায় কানায় পূর্ণ হয় সেন্ট পিটার্স স্কয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এছাড়া বেশ কয়েকটি দেশের রাজারানী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায়। পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো হন 2 লাখের বেশি ভক্ত ও সমর্থক। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম। এসব সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। পোপ ফ্রান্সিস ছিলেন সাধারণ মানুষের কাছে অতি প্রিয়। আমরা নতুন একজন পোপ পাবো, তার আদর্শ নিয়েই সামনের পথ চলা হবে। আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি, কারণ তিনি সবসময় বলতেন, আমার জন্য প্রার্থনা করতে ভুলবে না। 88 বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন। একটি সাধারণ কবর, কেবল একটি নাম লেখা, ফ্রান্সিসকাস। কাকলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানে একত্ববাদ চায় জামায়াত, সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি। সীমান্তের ওপারের ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।